হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কনসেপচুয়াল বায়োকেম। তো আমি আজ নিয়ে চলে এসেছি WBJEE 2021-এর কেমিস্ট্রির আনসার কি। কেমিস্ট্রির যে মোটামুটি 40টা প্রশ্ন ছিল, সেই 40টা প্রশ্নের উত্তর আমি ইন ডিটেল ওয়ে করার চেষ্টা করেছি এবং এই ভিডিওটাকে বা এই WBJEE 2021টাকে কেমিস্ট্রির আমি দুভাগে ভাগ করেছি এবং প্রত্যেকটা পার্টে তোমরা 20টা করে প্রশ্ন পাবে। তো এখানে আছে পার্ট 1, যেখানে তোমরা প্রথম 20টা প্রশ্নের উত্তর পাবে এবং আমি যে প্রশ্নটা অ্যাকচুয়ালি করছি সেটা হচ্ছে সেট সি এর প্রশ্ন এবং সেখানে দেখবে 41 থেকে কেমিস্ট্রি প্রশ্ন কিন্তু শুরু হচ্ছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো শুরু করছি। প্রথম প্রশ্ন হচ্ছে 41। তো আমার কাছে যে সেটটা ছিল দ্যাট ইজ সেট সি এবং এর প্রথম প্রশ্ন হচ্ছে কেমিস্ট্রির 41। সেখানে বলছে the exact order of boiling points of the compounds n-pentane, isopentane, butanone and 1-butanol is কিরকম হবে। ওকে, এবার খেয়াল করে দেখো এখানে কি কি দিয়েছে। প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে এন পেন্টেন, ঠিক, যেটা কিনা একটা অ্যালকেন, ঠিক আছে। সেকেন্ডে যেটা বলছে সেটা হচ্ছে আইসোপেন্টেন, এটাও কিন্তু একটা অ্যালকেন, ঠিক আছে। থার্ডে বলছে দেখো বিউটানোন। তো বিউটানোন কিন্তু এর মধ্যে কিন্তু সামান্য পোলারিটি আছে, এটা হচ্ছে একটা পোলার মলিকিউল, রাইট। আর লাস্ট অপশানে বলছে 1-বিউটানল। তোমরা জানো যে 1-বিউটানল হচ্ছে একটা অ্যালকোহল যেখানে কিন্তু আমরা জানি যে হাইড্রোজেন বন্ড রয়েছে। তো অবশ্যই যেখানে হাইড্রোজেন বন্ড রয়েছে তার বয়লিং পয়েন্ট অন্য সবার থেকে সব থেকে বেশি হবে। তো অবশ্যই 1-বিউটানলের বয়লিং পয়েন্ট এই 4 জনের মধ্যে কিন্তু সব থেকে বেশি। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখবো যে কোন মলিকিউলে পোলারিটি রয়েছে, রাইট। তো বিউটানলে আমরা দেখতে পাচ্ছি পোলারিটি রয়েছে, তাই বিউটানল কিন্তু 1-বিউটানল এর ঠিক পরেই থাকবে। ওকে, তো এবার ব্যাপারটা হচ্ছে আইসোপেন্টেন আর নর্মাল পেন্টেনকে নিয়ে, এন পেন্টেনকে নিয়ে, যেখানে দুটোই কিন্তু অ্যালকেন এবং এদের বয়লিং পয়েন্ট অবশ্যই বিউটানল এবং 1-বিউটানল এদের দুজনের থেকেই কিন্তু এদের বয়লিং পয়েন্ট কম হবে। তো প্রশ্ন হচ্ছে কে আগে হবে, এন পেন্টানল না এন পেন্টেন না আইসোপেন্টেন। তো এই দুটোই অ্যালকেন, কিন্তু আমাদের দেখতে হবে যেখানে ব্রাঞ্চিং কীরকম রয়েছে। তোমরা জানো যে আইসোপেন্টেনে কিন্তু ব্রাঞ্চিং এন পেন্টেনের থেকে বেশি। তো আইসোপেন্টেনের ব্রাঞ্চিং যেহেতু এন পেন্টেনের থেকে বেশি, তাই আইসোপেন্টেনের যে শেপ সেটা কিন্তু কীরকম বলো, স্ফেরিক্যাল টাইপের হয়ে যাচ্ছে। তো স্ফেরিক্যাল টাইপের যখন হয়ে যাবে তো আইসোপেন্টেনের শেপ কিন্তু কি হয়ে যাচ্ছে বলো, স্ফেরিক্যাল টাইপ হয়ে যাচ্ছে। এবং স্ফেরিক্যাল টাইপ যেহেতু হয়ে যাচ্ছে তাই এর যে সারফেস এরিয়া, সেই সারফেস এরিয়া কিন্তু কমে যাচ্ছে। এই সারফেস এরিয়া কমে যাওয়ার কারণে ভ্যান্ডারওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনও কমে যাচ্ছে, কমে যাচ্ছে। তার মানে এর বয়লিং পয়েন্ট বিপি এটাও কিন্তু কমে যাবে, রাইট। তো সব থেকে কম এখানে বয়লিং পয়েন্ট হতে চলেছে কার, আইসোপেন্টেন, রাইট। তারপরে হবে নর্মাল পেন্টেন, তারপরে হবে বিউটানল, তারপরে হবে 1-বিউটানল। তো 41-এর কারেক্ট অপশান কিন্তু অপশান বি। আচ্ছা, এবার দেখবো নেক্সট প্রশ্ন, যেটা হচ্ছে কিনা 42তে বলছে যে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস দ্যাট ক্যান বি ইন ওয়ান প্লেন ইন দ্য মলিকিউল প্যারানাইট্রোবেনজোনাইট্রাইল। ওকে, তো আগে দেখে নিই প্যারানাইট্রোবেনজোনাইট্রাইলের স্ট্রাকচারটা কীরকম। তো এই হচ্ছে বেনজিন রিং, বেনজোনাইট্রাইল হচ্ছে এখানে কি আছে তাহলে CN, আর প্যারানাইট্রো বলছে মানে এখানে আছে বলো, এইভাবে যদি আঁকি NO2। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে এখানে কটা অ্যাটম সেম মলিকুলার প্লেনে আছে। তো বুঝতেই পারছো এটা একটা দারুণ কনজুগেটেড সিস্টেম এবং এখানে বলতে গেলে প্রায় সব কটা অ্যাটমই কিন্তু একটা মলিকুলার প্লেনে আছে। তো দেখি মোট কটা অ্যাটম রয়েছে। তো আগে দেখে নিই বেনজিন রিংয়ে, এই দেখো 6টা কার্বন, ঠিক এই 6টা কার্বন একটা প্লেনে রয়েছে, ঠিক। পাশাপাশি এখানে যে 4টে হাইড্রোজেন রয়েছে এরাও একটা প্লেনে রয়েছে, সেম প্লেনে, ঠিক। এবার চলে এসো এখানে দেখো 3টে, মানে একটা নাইট্রোজেন আর 2টো অক্সিজেন, তার মানে 3। আর এরা দুজন, অর্থাৎ এই কার্বন আর এই নাইট্রোজেন, এরা দুজনও কিন্তু সেম প্লেনে রয়েছে, তার মানে আরও 2। তার মানে এটা কত হচ্ছে বলো, 15। মানে টোটাল নাম্বার অফ অ্যাটমস যারা কিনা সেম প্লেনে রয়েছে দ্যাট নাম্বার ইজ 15। তো 42-এর কারেক্ট অপশান কি হবে বলো, অপশান ডি।
ওকে, সো এবার আমরা চলে এসেছি কোয়েশ্চেন নাম্বার 43, যেখানে বলছে যে cyclo-18 carbon is an allotrope of carbon with molecular formula C18. It is a ring of 18 carbon atoms connected by single and triple bonds, the total number of triple bonds. সো এইটা জানার জন্য তোমাকে স্ট্রাকচারটা জানলে অবশ্যই হবে। তো স্ট্রাকচারটাই আমি আঁকছি। দেখো C18 কার্বন, একটা খুব সুন্দর একটা অ্যালোট্রপ কার্বনের, এবং এটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই মলিকিউলটা বা এই যে অ্যালোট্রপটা, এটা কিন্তু একটা মোটামুটি বলতে পারো সাইক্লিক একটা স্ট্রাকচার ফর্মে থাকে। তো আমি আঁকছি মলিকিউলটা, সেখানে আমি দেখব যে অল্টারনেটিভ সিঙ্গেল এবং ট্রিপল বন্ড রয়েছে। তো দেখো মলিকিউলটা আমি আঁকছি, মোট 18টা কার্বন হবে, বুঝতেই পারছো। এবং মলিকিউলটা, বা মলিকিউল না বলে আমরা বলতে পারি এটা একটা অ্যালোট্রপ কার্বনের, যেটা দেখতে কিন্তু পুরোপুরি বলতে পারো সার্কুলার। ওকে, তো আমি দেখো আঁকছি আস্তে আস্তে। দিস ইজ ভেরি ইজি, তোমরা নিজেরাই বাড়িতে করতে পারো। এরকম একটা সাইক্লিক মলিকিউল। তো দেখো 18টা হলো কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, তার মানে দেখো প্রায় সাইক্লিক একটা মলিকুল আমি আঁকার চেষ্টা করছি। আর সেখানে দেখো কটা তাহলে ট্রিপল বন্ড আছে, খেয়াল করো। দিস ইজ 1 2 3 4 5 6 7 8 9। ওকে, তাহলে কটা বলো এখানে ট্রিপল বন্ডের সংখ্যা? এখানে ট্রিপল বন্ডের সংখ্যা হচ্ছে 9টা, অর্থাৎ 43। এর কারেক্ট অপশান হচ্ছে অপশান এ। ওকে, আচ্ছা এবার দেখো চলে এসেছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের 44। আচ্ছা 44-এ বলছে যে প্যারানাইট্রো NN ডাইমিথাইল অ্যানিলিন ক্যান নট বি রিপ্রেজেন্টেড বাই দ্য রেজোনেটিং স্ট্রাকচার। ওকে, তো আমি এটাকে একটু আঁকার চেষ্টা করছি। দেখো এই হচ্ছে আমাদের মোটামুটি প্যারানাইট্রো NN ডাইমিথাইল অ্যানিলিন, এই হচ্ছে মোটামুটি একটা স্ট্রাকচার। তো এবার দেখছি যে রেজোনেটিং ফর্ম কীরকম হতে পারে। তো দেখা যাক, চলো। দেখো এই গেল, দেখো এইরকম একটা রেজোনেটিং ফর্ম আমরা আঁকতে পারি। তো এটা কীরকম হচ্ছে আমি আপনাকে দেখাই। তো অবশ্যই এইটা হচ্ছে একটা ক্যানোনিক্যাল ফর্ম বা রেজোনেটিং স্ট্রাকচার, এবং এটা দেখো আছে কিন্তু, এটা হচ্ছে অপশান 3-তে আছে। তো 3-এরটা কিন্তু কারেক্ট রেজোনেটিং স্ট্রাকচার একটা দেওয়ার রয়েছে। ওকে, আচ্ছা 3-এটা কিন্তু কারেক্ট। আমাদের এখানে বলতে বলেছে যে কোনটা রিপ্রেজেন্ট করা যাবে না। ওকে, তো অপশান 1 দেখো, অপশান 1 তো আমি মানে অপশান 1 না, আমাদের যে রেজোনেটিং ফর্ম 1 যেটা আঁকা রয়েছে, এটা তো দেখো এইটাই, এটা হচ্ছে 1। ওকে, তো 1 আর 3 কিন্তু কারেক্ট। ওকে, 1 আর 3 কিন্তু কারেক্ট রেজোনেটিং ফর্ম। দেখো 2টা একটু ভুল হয়েছে। 2টা কোনোদিনই সম্ভব না, এরকম নাইট্রোজেনের সাথে দুটো ডাবল বন্ড এরকম দিয়ে দিয়েছে, দ্যাট ইজ নট পসিবল, রাইট? তো 2টা অবশ্যই একটা ইনকারেক্ট। ওকে, পাশাপাশি 2-এর পাশাপাশি আরেকটা অপশান দেখো, অপশান 4। অপশান 4টাও ঠিকই ছিল, শুধু দেখো খেয়াল করো এখানে যে নাইট্রোজেনটা করেছে, সেই নাইট্রোজেনে কিন্তু পজিটিভ চার্জটা দিতে ভুলে গেছে। তো দ্যাট ইজ অবশ্যই ইনকারেক্ট। তার মানে এখানে ইনকারেক্ট কোনটা বলো? 2 and 4। তো 44-এর কারেক্ট অপশান হবে বলো কি? 44-এর কারেক্ট অপশান হচ্ছে অপশান বি। আচ্ছা নেক্সট এবার দেখো আমি এসে গেছি 45-এর, খুব ভালো একটা প্রশ্ন। তার কারণ এখানে বলছে যে দ্য রিলেশনশিপ বিটুইন দ্য পেয়ার অফ কম্পাউন্ড শোন অ্যাবাভ। ওকে, তো প্রথমেই দেখো 1 নম্বরে যেটা দিয়েছে, এখানে দুটো কিন্তু ফিশার প্রজেকশন ফর্মুলা হিসাবে এরা এঁকেছে। ওকে, আচ্ছা এবার আমি বলি যে তোমরা বা বেশিরভাগ স্টুডেন্ট এখানে কি করে, তারা মেনলি আর বা এস নমেনক্লেচার এই জিনিসটা করার চেষ্টা করে এবং দেখে যে আর হচ্ছে না, এস হচ্ছে কাইরাল সেন্টারটা। তবে এটা না করেও কিন্তু আরও সহজ উপায় এটা করা যায়। তো আমি তোমাদের দেখাই যে এই ফিশার প্রজেকশন ফর্মুলা, যেখানে কিনা একটা কাইরাল সেন্টার রয়েছে, দেখো এর ক্ষেত্রে এইগুলো হচ্ছে কাইরাল সেন্টার বলে এদেরকে। তো কি করে আইডেন্টিফাই করবে যে এরা পরস্পর কিসের মাধ্যমে সম্পর্কিত? তো এটা আইডেন্টিফাই করার উপায় হচ্ছে ফিশারে বা ফ্লাইং ওয়েজও এরকম হতে পারে, যে তুমি যদি দেখো যে সিঙ্গেল এক্সচেঞ্জ হচ্ছে, সিঙ্গেল এক্সচেঞ্জ মানে খেয়াল করো এই CH3 আর COOH দেখো এই স্ট্রাকচারে এক্সচেঞ্জ করানো হয়েছে।
তো যদি শুধু সিঙ্গেল এক্সচেঞ্জ হয় তাহলে তোমরা দেখবে সবসময় এনানসিওমার পাওয়া যাবে। তার মানে স্ট্রাকচারে যদি দেখো সিঙ্গেল এক্সচেঞ্জ করা আছে, মানে এরকম যদি একটাকে এক্সচেঞ্জ করা থাকে তাহলে বুঝবে যে ওটা এনানসিওমার। কিন্তু এইখানে এই পার্টিকুলার এক্সাম্পলে খেয়াল করো, এ আর এ এই দুটোকে যেমন ওরা এক্সচেঞ্জ করে এইটাকে এঁকেছে, সিমিলারলি এইচ আর ও এইচকেও কিন্তু এরা এক্সচেঞ্জ করে দিয়েছে। তার মানে এটাকে আমরা কি বলি, এটাকে বলি ডাবল এক্সচেঞ্জ। ডাবল এক্সচেঞ্জ করলে কিন্তু হোমোমার পাওয়া যায়, মানে আগের মলিকিউলটাই আবার ফেরত চলে আসে। দেখো খুব সিম্পলি আরএস না করেই কিন্তু আমি বলতে পারছি যে প্রথম যে পেয়ারটা সেটা অবশ্যই পরস্পরের হোমোমার হবে, তার মানে আইডেন্টিক্যাল। ওকে, আচ্ছা এবার দেখো দুইয়েতে যেটা দিয়েছে সেটা তো বুঝতেই পারছো, এটা বলার কিছু নেই, এখানে কোনো কাইরাল সেন্টারের ব্যাপার নেই। এটা হচ্ছে দুটোই এঁকেছি, সেটা হচ্ছে কি বলবো বলো, এগুলোকে বলবো মেটা নাইট্রোটলুইন, রাইট? এবং দুটোই কিন্তু মেটা নাইট্রোটলুইন, ওইভাবে আঁকার জন্য কিন্তু ভেবো না যেটা মিরার ইমেজ, এ তো কাইরালই নয়, তো কাইরালি তো নয়, তার মানে এই দুটোই হচ্ছে আমাদের হোমোমার। ওকে, দুইয়েরও হলো হোমোমার। তিনে কি হবে বলো, তিনে দেখো প্রথম অপশানে দুটো ক্লোরিন একই কার্বনে ছিল, কিন্তু সেকেন্ড অপশানে কি করলো, সেকেন্ড অপশানে দুটো ক্লোরিনকে ভিন্ন ভিন্ন কার্বনে দিয়ে দিল। তার মানে এদেরকে আমরা কি বলি বলো, এদেরকে আমরা বলি কনস্টিটিউশনাল আইসোমার। তো 45-এর কি 45-এর কারেক্ট অপশন কি হবে বলো, হোমোমার অ্যান্ড কনস্টিটিউশনাল আইসোমার। তার মানে 45-এর কারেক্ট অপশন হচ্ছে অপশন সি। নেক্সট চলে আসছি দেখো 46-এ চারটে মলিকিউল দিয়েছে, প্যারানাইট্রোফেনল, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিলিন অ্যান্ড ইথানল। এদের অ্যাসিডিটির এক্স্যাক্ট অর্ডার কি হবে বার করতে বলেছে। তোমরা সবাই জানো যে অ্যাসিডিটি আমরা কি করে বার করি, সাধারণত দেখবে এটা একটা জেনারেল রুল, আমি বিভিন্ন ক্ষেত্রে বলি যে অ্যাসিডিটি বার করার জন্য আমরা সাধারণত ওই অ্যাসিডের কনজুগেট বেসটার স্টেবিলিটি দেখি। তো এখানেও তোমরা ওই একই উপায় করতে পারো, অবশ্যই সে একই উপায় করবে। এবং তোমরা বুঝতেই পারছো যে অ্যাসিটিক অ্যাসিডের অ্যাসিডিটি কিন্তু অন্য সবার থেকে অনেক বেশি, তার কারণ অ্যাসিটিক অ্যাসিড যে কনজুগেট বেসটা ফর্ম করবে সেটা হচ্ছে এইটা। এবং খেয়াল করো এ কিন্তু রেজোনেটিং ফর্ম থাকবে, রেজোনেন্স স্টেবিলাইজ, এবং এই যে রেজোনেন্স নতুন ফর্মটা আঁকবে তারা দেখবে ইকুইভ্যালেন্ট হবে। এবং আমি বারবার বলি যে ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার কিন্তু খুব বেশি স্টেবল হয়। ওকে, তার মানে অ্যাসিটিক অ্যাসিডের অ্যাসিডিটি কিন্তু অত্যধিক বেশি অবশ্য, ঠিক? তার মানে এখানে সব থেকে বেশি কার বলো অ্যাসিডিটি হবে, অ্যাসিটিক অ্যাসিড। তারপরেই কিন্তু আসবে প্যারানাইট্রোফেনল, তার কারণ দিস ইজ দ্য স্ট্রাকচার অফ প্যারানাইট্রোফেনল। তোমরা জানো এর কনজুগেট বেসটা কিরকম হবে, কনজুগেট বেসটা হবে দেখো O- আর NO2। তো তোমরা দেখতেই পাচ্ছ দিস ইজ হাইলি রেজোনেন্স স্টেবিলাইজড। ওকে, তো এই জন্যই কিন্তু প্যারানাইট্রোফেনল অপশান মানে অ্যাসিটিক অ্যাসিডের ঠিক পরেই আসবে। আর তারপরে কারা থাকবে বলো, ইথানল আর অ্যাসিটিলিন। ওকে, তাহলে 46-এর কারেক্ট অপশান হতে চলেছে অপশান ডি। আচ্ছা এবার এসে গেছি দেখো 47-এ বলছে যে এখানে চারটে ডাইপেপটাইড আঁকা আছে, বলছে দ্য ডাইপেপটাইডস হুইচ মে বি অবটেন্ড ফ্রম দ্য অ্যামিনো অ্যাসিডস গ্লাইসিন অ্যান্ড অ্যালানিন। ওকে, সো লেটস সি। দেখো আমি আঁকছি চারটি, এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে দ্বিতীয়টা, ওকে, এইটা হচ্ছে তৃতীয়টা, আর এই হচ্ছে লাস্টটা। তো এইবার একটু ভালো করে লক্ষ্য করো কি বলছি আমি। দেখো এই যে জিনিসটা CONH, দিস ইজ নোন অ্যাজ পেপটাইড বন্ড, রাইট? এবার দেখো পেপটাইড বন্ডে কীরকম জিনিস রয়েছে। দেখো এই সাইডে যেটা রয়েছে, রাইট? আচ্ছা এখানে আমি একটা মিস করেছি, এখানে একটা NH2 ছিল, ঠিক? আচ্ছা দেখো এই সাইডে যেটা রয়েছে দ্যাট ইজ ফ্রম অ্যালানিন, আর এই সাইডটা কার পার্ট বলো, দিস ইজ ফ্রম গ্লাইসিন। সিমিলারলি এখানে চলে এসো, এই সাইডটা কার পার্ট, অ্যালানিন, এই সাইডটা কার পার্ট, দেখো এটাও অ্যালানিন। এইদিকে দেখো এই সাইডটা কার পার্ট, দিস ইজ ফ্রম গ্লাইসিন, এই পার্টটা অ্যালানিন, এই পার্টটা কার পার্ট, দেখো এটা হচ্ছে গ্লাইসিন থেকে আসছে, আর এই পার্টটা পার্টটা দেখো এটাও আসছে গ্লাইসিন থেকে। তো দেখো এই চারটে ডাইপেপটাইডে কিন্তু গ্লাইসিন অ্যালানিন থেকে তৈরি করা যায়। প্রথমটা তৈরি করার জন্য দেখো অ্যালাগ্লাই লাগবে, দ্বিতীয়টার জন্য অ্যালা, তৃতীয়টার জন্য গ্লাইঅ্যালা, আর
ফোর্থ এর জন্য কি লাগবে, গ্লাই। তার মানে এই চারটেই কিন্তু বানানো যাবে গ্লাইয়ালা থেকে। তার মানে 47-এর কারেক্ট অপশন হতে চলেছে অল অফ দেম অপশন ডি। আচ্ছা, এবার চলে এসেছি 48-এ একটা অর্গ্যানিকের প্রশ্ন দিচ্ছে, বলছে বেঞ্জালডিহাইড তার সাথে মেথানল দিয়েছে এবং ড্রাই HCl দিয়েছে। ওকে ফাইন, দিস ইজ ভেরি ইজি। বলো কি হবে এখান থেকে আমরা জানি যে এটা অ্যাসিটাল ফর্ম করবে, রাইট? ইয়া, প্রথমে হেমি অ্যাসিটাল হবে, তারপর এটা অ্যাসিটাল ফর্ম করবে। সো দিস ইজ অ্যাসিটাল। ওকে, সো এটাই হচ্ছে প্রথমটা, দ্যাট ইজ অপশন এ। ওকে, আচ্ছা, এর উপরে প্রথমে আবার ডাইলিউট HCl দিচ্ছে। আচ্ছা, ডাইলিউট HCl দিলে কী হবে বুঝতেই পারছো, এই কিন্তু আবার আমার বেঞ্জালডিহাইডে ফেরত আসবে। দিস ইজ অ্যান রিভার্সিবল রিয়াকশন, ইউ অল নো। এই যে অ্যাসিটাল ফর্মেশন, ড্রাই HCl দিলে অ্যাসিটাল তৈরি হবে, আর ডাইলিউট HCl দিলে অ্যাসিটাল আবার আমাদের অ্যালডিহাইডে ফিরে আসবে। সো এখানে আমরা বেঞ্জালডিহাইড আবার ফেরত পাবো। আচ্ছা, এর সাথে আর অনেক কিছু দিয়েছে দেখো, যেমন CH3CO2O, CH3COO। তো এটা তো খুবই ওয়েল নোন রিয়াকশন, যেটাকে তোমরা জানো বলি পার্কিন রিয়াকশন, এবং এখানে জানো যে সিনামিক অ্যাসিড তৈরি হয়, ঠিক কিনা? ঠিক, এই হচ্ছে সিনামিক অ্যাসিড। ওকে, তাহলে কারেক্ট অপশান বলো কোনটা হবে? 48-এর কারেক্ট অপশান লাস্ট অপশানটা, 48-এর কারেক্ট অপশান হচ্ছে অপশান ডি। এবার করছি 49 বলছে ফর এ স্পন্টেনিয়াস রিয়াকশন এট অল টেম্পারেচার। আচ্ছা, এটা জানো, ভেরি ইজি, এটা বলার কিছু নেই। স্পন্টেনিয়াস রিয়াকশনের জন্য সাধারণত ডেল্টা H নেগেটিভ হয় এবং ডেল্টা S পজিটিভ হয়। আর একটা জিনিস, এটা যদি প্রশ্নে দেওয়া নেই, অন্য প্রশ্ন যদি থাকে, এটা আমরা জানো যে স্পন্টেনিয়াস মানে ডেল্টা G কিন্তু নেগেটিভ হবে। বাট এবার এটা নেই, তো ডেল্টা H ইজ নেগেটিভ অ্যান্ড ডেল্টা S ইজ পজিটিভ। 49-এর কারেক্ট অপশন হচ্ছে অপশন সি। আচ্ছা, এবার চলে আসছি 50-তে বলছে given amount of Fe2+ is oxidized by x mole of MnO4- in acidic medium, the number of moles of Cr272- required to oxidize the same amount of Fe2+। তো এটা তোমরা খুব সহজে করতে পারো, মানে যদি তোমাদের ইকুয়েশন মনে থাকে, বাট আমি এখানে স্টেপ বাই স্টেপ করছি। দেখো MnO4O- কি করে অ্যাসিডিক মিডিয়ামে রিয়াকশন করে তোমরা জানো। দিস ইজ এ ব্যালেন্সড ইকুয়েশন, এবং তোমরা যদি এটা মনে রাখতে পারো তো খুবই ভালো হয়। এই হচ্ছে MnO4- প্লাস 8H প্লাস 5 ইলেকট্রন থেকে হচ্ছে ওকে Mn2 প্লাস 4H2। আর কি বলছে Fe2+ অক্সিডাইজড হবে, তার মানে Fe3+। তো এটাকে ব্যালেন্স করছি, দুটোকে যদি একসাথে করতে হয়, এটাকে দেখো 5 দিয়ে গুণ করবো, করে এই দুটোকে আমি কী করবো, যোগ করে দেবো। তাহলে কি আসবে বলো, MnO4- প্লাস 8H প্লাস 5 Fe2+ থেকে হচ্ছে 5 Fe3+ প্লাস Mn2+ প্লাস 4H2। ওকে, আচ্ছা, নেক্সট দেখো যদি Cr2O7 2- এর জন্য করি, তো ওর হচ্ছে Cr2O7 2- প্লাস 14H প্লাস 6 ইলেকট্রন থেকে হয় 2Cr3+ প্লাস 7H2। আর এটা তো সেম, তো এটাকে দেখো 6 দিয়ে মাল্টিপ্লাই করে যোগ করতে হবে। তাহলে কি হবে, Cr2O7 2- প্লাস 14H প্লাস 6। তাহলে এবার একটু বুদ্ধি খাটিয়ে বলো যে এটা বলছে যে এক্স মোল অফ MnO4- লাগছে অ্যাসিডিক মিডিয়ামে, তাহলে Cr2O7 2- কত মোল রাখবে বলো? দিস ইজ ভেরি ইজি, 5/6 ইন্টু এক্স। তার কারণ প্রথমটায় কটা ইলেকট্রন ইনভলভ, 5টা, আর দ্বিতীয়টায় কটা, 6টা। দিস ইজ 5/6 ইন্টু এক্স, সো ইট উইল কাম নিয়ারলি 0.83x, রাইট? সো তোমরা যদি এগুলো মনে রাখতে পারো, তোমরা সরাসরি এটা বসিয়ে দিতে পারো 5/6 ইন্টু এক্স, না হলে করে দেখতে হবে। তো এর কারেক্ট অপশান হচ্ছে 50-র অপশান বি। ওকে, এবার করবো দেখো 51 একটা অঙ্ক রয়েছে সলিড স্টেটের, অ্যান এলিমেন্ট ক্রিস্টালাইজেস ইন এ বডি সেন্টার্ড কিউব। আচ্ছা, তো ইনফরমেশনগুলো করে নিই। বডি সেন্টার্ড কিউব মানে কণার সংখ্যা কিন্তু দুটো,
z is equal to 2. The age length of the unit cell is 200 picometer. তো a age length 200 পিকোমিটার, এটাকে আমি সেন্টিমিটারে লিখছি বিকজ এখানে বেশিরভাগই সেন্টিমিটার মানে সিজিএস ইউনিটে করছে ওরা। তাহলে 200 - 10 সেন্টিমিটার। ওকে, ডেন্সিটি রো লিখছি এটা 5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, বলছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ অ্যাটমস ইন 100 গ্রাম অফ দিস এলিমেন্ট। তো দেখি এটা স্টেপ বাই স্টেপ করবো। তো রো ইজ ইকুয়াল টু আমরা জানি ZM/NA কিউব, যেখানে রো হচ্ছে ডেন্সিটি, এ হচ্ছে আমার এজ লেন্থ, জেড হচ্ছে নাম্বার অফ পার্টিকলস, এম হচ্ছে কি বল, এম হচ্ছে পারমাণবিক ভর মানে অ্যাটমিক নাম্বার বা অ্যাটমিক ওয়েট অ্যাকচুয়ালি, আর এন হচ্ছে কি অ্যাভোগাড্রোস নাম্বার। সো এখানে এটা ক্যালকুলেট ঠিক ভালোভাবে করবো না, জাস্ট রাখবো লাইক রো হচ্ছে 5, আমি আর ইউনিট লিখছি না, জেড। তো এম এখানে বার করার বিষয়, এনটা থাক, এনটা বসাবো না, এটা বসাই, এটা কিউব। ওকে, সো এখান থেকে অ্যাকচুয়ালি দেখতে হবে এমটা কত। এমটা দেখো আসবে 5 × n × 2 কিউব মানে 8, আচ্ছা 10 স্কোয়ার 10⁻⁻8 মানে 10⁻24 ডিভাইডেড বাই 2। ওকে, সো এমটা আসবে হচ্ছে প্রায় বড়, এটা হচ্ছে 4 4 5 20 মানে 2 × n × 10⁻20 মানে -23। তো নেক্সট বলছে যে 100 গ্রামে কতগুলো এলিমেন্ট থাকবে। তো এটা জানো যে এইটা হচ্ছে কার ফর্মুলা, এটা বড় নাম্বার অফ ইউনিট সেল। তো নাম্বার অফ ইউনিট সেল এখান থেকে দেখো ক্যালকুলেট করছি, করলে এটা আসছে হচ্ছে প্রায় 2.5, এটা তো 2 দুগুণে 4 মানে 25 মানে 2.5 × 10⁻24। ওকে, এটা কিন্তু গোলাবে না, দিস ইজ নাম্বার অফ ইউনিট সেল। তো নাম্বার অফ অ্যাটাম কটা হবে, মানে যেটা প্রশ্নে অ্যাকচুয়ালি চাইছে যে নাম্বার অফ অ্যাটাম কটা হবে। তো যেহেতু কি বলবো বডি সেন্টার, তাই একটা ইউনিট সেল মানে দুটো, তার মানে এটা কিন্তু হবে নাম্বার অফ অ্যাটমস হবে 2.5 × 10⁻24 × 2, রাইট। তার মানে এটা আসতে চলেছে 5 × 10⁻24। তো 51 এর কারেক্ট অপশন হবে অপশন ডি। নেক্সট করছি দেখো 52 বলছে মলিকুলার ভেলোসিটিস অফ টু গ্যাসেস অ্যাট দ্য সেম টেম্পারেচার T আর U1 and U2 their masses. Okay, this is very easy, you know there is a formula kinetic gas equation থেকে PV is equal to 1/3 mn u স্কোয়ার, বা অনেকে c স্কোয়ার লেখে বা CRMA স্কোয়ার লেখে। তো দেখতেই পাচ্ছ দিস ইজ কনস্ট্যান্ট অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, দিস অল আর কনস্ট্যান্ট, দিস ইজ অলসো কনস্ট্যান্ট m। তার মানে কি পড়ে রয়েছে বলো, mu স্কোয়ার, দ্যাট ইজ কনস্ট্যান্ট। কি হবে m1 u1 স্কোয়ার ইজ ইকুয়াল টু m2 u2 স্কোয়ার। সো 52 এর কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি। নেক্সট দেখো 53 বলছে when 20 গ্রাম of naphthalate acid is dissolved in 50 গ্রাম of benzene, a freezing point depression of 2 Kelvin is observed, the Van 't Hoff factor. Okay, so delta TF, you all know this is from Raoult's law বা Raoult's formula, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের এটা কত হয়, ডেল্টা টি ইজ ইকুয়াল টু KF × M হয়। তো আই কেন আসছে, বিকজ এখানে একটা ভ্যান টফ ফ্যাক্টর আসছে। ওকে ওকে, সো লেট আস ক্যালকুলেট। তো আই KF, আচ্ছা এম তোমরা জানো, এম ইজ মোলারিটি উইচ মে বি এক্সপ্রেসড অ্যাজ W2/W1 × 1000/M2। তোমরা জানো যে এগুলো কি সিগনিফাই করে। আমি তো এখানে কি বার করতে বলছে, আই বার করতে বলছে। তো আমি যদি বসিয়ে দিই, তো ডেল্টা TF বলছে 2 কেলভিন। আচ্ছা W1 মানে হচ্ছে 50, M2, আচ্ছা M2 হচ্ছে দ্রাবের আণবিক গুরুত্ব। ওকে, দ্যাট শুড বি, এটা বার করতে হবে, C11H8O2 ন্যাপথলিক অ্যাসিড। তাহলে কত হবে বলো, 12 × 11 প্লাস 8 × 1। তো অ্যাটমিক ওয়েটগুলো আমরা মলিকুলার ওয়েটটা বার করছি, 2 মানে 132 প্লাস 8 প্লাস 32, তার মানে 140, 172। ওকে, 172। KF হচ্ছে 1.72, W2 কত, W2 হচ্ছে 20 গ্রাম × 1000। ওকে, ভেরি গুড। আচ্ছা এটা তাহলে এটা আসছে 100। বাহ,
হচ্ছে 1/2 মানে 0.5। তো 53 এর কারেক্ট অপশান হচ্ছে অপশান এ। এবার করব হচ্ছে 54 বলছে দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দ্য রিয়াকশন, এটা রিয়াকশন বলেছে N2 + O2 থেকে 2NO এত 4 × 10⁻⁴ বলছে ইন প্রেজেন্স অফ এ ক্যাটালিস্ট দ্য ইকুইলিব্রিয়াম ইজ অ্যাটেন্ড 10 টাইমস ফাস্টার, দেয়ারফর দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত হবে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। তোমরা জানো যে ক্যাটালিস্টের প্রেজেন্সে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু চেঞ্জ হয় না, শুধু কি হয় ইকুইলিব্রিয়ামটা তাড়াতাড়ি অ্যাটেন্ড হয়। তো 54-এ তোমরা দেখতেই পাচ্ছ যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু একই থাকবে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। সো 54-এর কারেক্ট অপশন হবে অপশন এ। ওকে, নেক্সট করছি কোয়েশ্চেন নাম্বার 55। এখানে একটা অঙ্ক দিচ্ছে, বলছে আন্ডার দ্য সেম রিয়াকশন কন্ডিশনস ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ অ্যাটো অফ এ সাবস্টেন্স বিকামস হাফ ইন 40 সেকেন্ড অ্যান্ড 20 সেকেন্ড থ্রু ফার্স্ট অর্ডার অ্যান্ড সেকেন্ড অর্ডার কাইনেটিক্স রেশিও K1। আচ্ছা, যদি ফার্স্ট অর্ডার হয় মানে K1 যদি হয়, তাহলে তোমরা জানো টি হাফ কত হয়, টি হাফ হয় 0.693/K1, মানে এখানে কিন্তু ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না। সেখান থেকে আমরা K1টাকে বার করে নিতে পারি, সেটা কত হবে 0.693 ডিভাইডেড বাই টি হাফ। টি হাফ ফার্স্ট অর্ডারের জন্য হচ্ছে 40 সেকেন্ড। তো থাকুক এইভাবে, এটা ওকে, কিছু করছি না। কিন্তু যদি জিরোথ অর্ডার হয়, তোমরা জানো তার টি হাফের এক্সপ্রেশন কি, টি হাফ তার জন্য হয় A0/2K0। A0 হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, রাইট? তো এখান থেকে আমরা K0 বার করতে চাইছি, দ্যাট ইজ A0/2 × টি হাফ। ওকে, ফাইন। তাহলে A0 দেওয়া আছে 1.386, ওকে, আর 2 টি হাফ। আচ্ছা, জিরো অর্ডারের জন্য হচ্ছে 20 সেকেন্ড, ওকে, তাহলে 40, 1.386/40। তাহলে বলছে K1/K0 কত, তাহলে K1/K0 কত হবে বলো, 0.693/40, ওকে, ডিভাইডেড বাই 40, ওকে, 40/1.386। বাহ, 40 তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এবং এইটা আই গেস 2 × 18, ইয়া, এটা হচ্ছে 2, তার মানে দিস ইজ 1/2, এবং এটা হচ্ছে 0.5। ওকে, আনসার তো চলে এলো, বাট এখানে একটা গন্ডগোল আছে, সেটা হচ্ছে 0.5 দুটো অপশান আছে 55-এর A অ্যান্ড B দুটোতেই। তার মানে আমাদের এইবারে কি করতে হবে বলো, এটা দেখতে হবে আমাদের ইউনিটটা। ওকে, ইউনিট খেয়াল করে, এখানে একটা ইউনিট আমাদের থাকবে, সেটা হচ্ছে এই A0-র ইউনিট, দ্যাট ইজ মোল ডেসিমিটার কিউব, ডেসিমিটার টু দ্য পাওয়ার -3। সো এবং এইটা এখানে উল্টে যাচ্ছে, এটা নিচে চলে আসছে, খেয়াল করো, মোল ডেসিমিটার টু দ্য পাওয়ার -3। তো এটা কি হবে, মোল -1 ডেসিমিটার কিউব। তাহলে 55-এর কারেক্ট অপশন হচ্ছে কি বলো, অপশন এ, 55-এর এ। আচ্ছা, নেক্সট করছি দেখো 56 বলছে কোনটার উইচ ওয়ান অফ দ্য ফলোইং সলিউশনস উইল হ্যাভ হাইয়েস্ট কন্ডাক্টিভিটি। তো একটা সুবিধার বিষয় এই যে সব জায়গাতে এখানে দেওয়া রয়েছে দেখো কনসেন্ট্রেশনটা কিন্তু সেম 0.1 মোলার, এবং আমাদের দেখতে হবে ইলেকট্রোলাইটগুলো কীরকম। যেমন ধরো CH3COOH, এ কিন্তু উইক ইলেকট্রোলাইট, তো এর কন্ডাক্টিভিটি কিন্তু কমই হওয়ার কথা। তো সব থেকে বেশি আই গেস, খেয়াল করো এখানে কি কি আছে, NaCl আছে, KNO3 আছে, HCl আছে। খেয়াল করো HCl এ H+ রয়েছে, এবং তোমরা জানো H+ এর কন্ডাক্টিভিটি কিন্তু মারাত্মক বেশি। ওকে, মানে বুঝতেই পারছো 56-এর কারেক্ট অপশন হতে চলেছে অপশন ডি, 0.1 মোলার HCl এর কন্ডাক্টিভিটি সব থেকে বেশি। এবার করছি দেখো 57টা এরকম লাগছে, বাট দিস ইজ ভেরি ইজি। বলছে Na2S প্লাস NS, ওকে, N বলছে 1 থেকে 8, x কি হবে বলো, অত ভাবার কিছু নেই, সিম্পল করতে পারবে। দেখো Na2S, এসটা কত হবে, এখানে একটা, এখানে N, তার মানে N+1, রাইট? দেখো এইভাবে ভেরি ইজি। তাহলে Na2SO3 প্লাস S থেকে বলছে Y, তাহলে ওয়াইটা কি হবে বলো, Na2S2O3, রাইট? আর কিছু নেই কিন্তু প্রশ্ন। তার মানে 57-এর কারেক্ট অপশন হচ্ছে অপশন বি। আচ্ছা, এবার সলভ করছি দেখো কোয়েশ্চেন নাম্বার 58। ওকে, হচ্ছে 2.5 মিলিলিটার 0.4 মোলার উইক মোনোঅ্যাসিডিক বেস KB দেওয়া রয়েছে, দ্যাট ইজ টাইট্রেটেড উইথ 2/15 মোলার HCl ইন ওয়াটার at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, দ্য কনসেন্ট্রেশন অফ H+ আর ইকুইভ্যালেন্স পয়েন্ট। ওই খেয়াল করো, আমাদের এখানে আছে 2.5 মিলিলিটার 0.4 মোলার একটা উইক মোনোঅ্যাসিডিক বেস রয়েছে। ওকে, এবং বেসটা কিনা উইক। ওকে, তো এটা মানে বুঝতেই পারছো, যদি মাল্টিপ্লাই করি দ্যাট উইল কাম 1 মিলিমোল অফ বেস।
ওকে, এবার বুঝতেই পারছো 1 মিলিমোল অফ বেসকে যদি টাইট্রেট করে ইকুইভ্যালেন্স পয়েন্টে পৌঁছতে হয় তাহলে আমার 1 মিলিমোল অফ অ্যাসিড লাগবে। ঠিক, এবার দেখো অ্যাসিডের কনসেন্ট্রেশন দেওয়া রয়েছে কত, 2/15 মোলার, রাইট? তাহলে বলো 2/15 মোলার অ্যাসিড কত ml লাগবে? অবশ্যই 7.5 ml, বিকজ 7.5 এর সাথে যদি 2/15 কে তুমি মাল্টিপ্লাই করো ইউ উইল গেট 1 মিলিমোল। ওকে, সো অ্যাট ইকুইভ্যালেন্স পয়েন্ট আমাদের যে সলিউশনটা তৈরি হচ্ছে তার টোটাল ভলিউম কত হবে বলো? 2.5 মিলিলিটার অ্যাসিড আছে, তার সাথে 7.5 মিলিলিটার 2.5 মিলিলিটার বেস আছে, তার সাথে 7.5 মিলিলিটার অ্যাসিড দিচ্ছি, তাহলে টোটাল হচ্ছে 10 ml, রাইট? আচ্ছা, 10 ml সেটা থাকবে বলো কত মিলিমোল? অবশ্যই 1 মিলিমোল সল্ট তৈরি হবে 1 মিলিমোল অ্যাসিড আর 1 মিলিমোল বেস থেকে। তাহলে কনসেন্ট্রেশন কত হবে? সি কত হবে বলো? 1 মিলিমোল মানে 10⁻³ মোল ডিভাইডেড বাই 10 মিলিলিটার মানে 10 into 10⁻³ লিটার। সো ইট উইল কাম 1/10 মোল পার লিটার মানে 0.1 মোল। তো ইকুইভ্যালেন্স পয়েন্টে কনসেন্ট্রেশন অফ H প্লাস এর আমি ডিরেক্ট লাগাতে পারি ফর্মুলা KW/KB into C। সো ইট উইল বি 10⁻14 by 10⁻12 into 0.1। সো এটা দেখবে আসবে কত? এটা আসবে হচ্ছে প্রায় 3.2 into 10⁻² মোলার। ওকে, সো 58 এর কারেক্ট অপশন হচ্ছে অপশন সি। আচ্ছা, এবার করছি দেখো 59 বলছি সলিউবিলিটি প্রোডাক্টস অফ দ্য সল্টস অফ টাইপ MX, MX2 অ্যান্ড M3X অ্যাট টেম্পারেচার TR দেওয়া রয়েছে তিনটে। বলছে সলিউবিলিটিস অফ দ্য সল্টস অ্যাট টেম্পারেচার T কত হবে? ওকে, সো লেটস ডু। তো দেখো MX এর জন্য তোমরা জানো যে KSP কত হয়, দ্যাট ইজ S²। তো এটাকে আমি ধরে নিচ্ছি S1, S2, S3 এভাবে ধরবো আর কি। সো S1 স্কোয়ার ইজ গিভেন হিয়ার, দ্যাট ইজ 4.0 into 10⁻8। তো S1 কত হবে বলো? 2 into 10⁻4, রাইট? লেটস ডু ফর MX2। MX2 এর জন্য কত হবে? KSP তোমরা জানো এটা কত হয়, 4S³ হয়, এটাকে আমি ধরছি S2। 4S2³ ইজ ইকুয়াল টু 3.2 into 10⁻14। তো এটা ক্যালকুলেট করছি, এটা আসছে S2³ মানে 0.8 into 10⁻15। সো S2 হবে 2 into 10⁻5। ওকে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান দ্যাট ইজ M3X। M3X এর জন্য KSP কত হয় বলো? 27 কত হয়? 27 S⁴, রাইট? এগুলো তোমরা জানো কি করে করতে হয়, অ্যান্ড এগুলো মনে রাখলেও খুব ভালো হবে। 2.7 into 10⁻15। সো S3⁴ মানে 0.1 into 10⁻15 মানে অ্যাকচুয়ালি 10⁻16। সো S3 হবে 10⁻4, রাইট? ওকে, তো কোনটা বেশি বুঝতেই পারছো, S1 সব থেকে বেশি, তারপর S3। তো S1 গ্রেটার দ্যান S3 গ্রেটার দ্যান S2। তো S1 হচ্ছে MX গ্রেটার দ্যান M3X গ্রেটার দ্যান MX2। তাহলে 59 এর কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি। আচ্ছা, এবার করছি কোয়েশ্চেন নাম্বার 60। বলছে দ্য রিডাকশন পোটেনশিয়াল অফ হাইড্রোজেন হাফ সেল উইল বি নেগেটিভ। ওকে, হাইড্রোজেন হাফ সেল কিরকম হয় তোমরা জানো, দ্যাট ইজ H2 গ্যাস প্লাস ইলেকট্রন থেকে হচ্ছে H+, রাইট? তো এর জন্য আমরা যদি ই সেল লিখি, ই সেল উইল বি E0 সেল মাইনাস 0.059/1 log concentration of H+ divided by pressure of H2 whole to the power half। ওকে, এবং যেহেতু এটা হাইড্রোজেন সেল অবশ্যই E0 সেল ইজ 0, that will be log concentration of H+
রাইট। তো এটাকে আমরা লিখতে পারি এইভাবে, প্লাস যদি করে দিই এটা লগ, এটা দেখো উপরে চলে যাবে আর এটা চলে আসবে নিচে। ওকে, তো বলছে কখন নেগেটিভ হবে, অবশ্যই বুঝতে পারছো কখন নেগেটিভ হবে, যখন এই টার্মটা একের থেকে ছোট হবে তখনই নেগেটিভ হবে। এবং সেটা কখন সম্ভব, যদি PH2 হয় 2 অ্যাটমসফিয়ার আর H প্লাস আমার হয় 1.0 মোলার, রাইট। এটার সঙ্গে সম্ভব। তো 60 কারেক্ট অপশন হতে চলেছে অপশন সি।